আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের সরকারি অবকাঠামো ও মেহেরাবাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক হামলা। মধ্যপ্রাচ্যের 3 দেশে মার্কিন রাডার ধ্বংসের দাবি তেহরানের। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয়। ইরানে ফেলা হয়েছে 2000-এর বেশি ক্ষেপণাস্ত্র। স্বল্প মূল্যের শাহেদ ড্রোন ব্যবহার করে তেহরানের ব্যাপক সাফল্য। ঈদ কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর সড়কে 4 জনের প্রাণহানি। মোটরসাইকেলে বাবা মেয়ে, সিএনজিতে চালক আরোহী নিহত। জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে রাতভর যানবাহনের দীর্ঘ সারি। মানিকগঞ্জে মিলছে না ডিজেল। বড় মৌসুমে জমি প্রস্তুত করা নিয়ে বিপাক কৃষক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রতি ঘন্টায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার হচ্ছে ইরান। রাজধানী তেহরানে চলছে দফায় দফায় হামলা। বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে চালানো হচ্ছে অভিযান। ভয়াবহ হামলার শিকার মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনি নিহত হয়েছেন বলে দাবি বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমে। হোম শহরে যৌথ হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন। নাতানস শহরের কাছে হয়েছে বিস্ফোরণ। এ সপ্তাহে ইরানের 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানিয়েছে, অভিযান শুরুর পর গত 1 সপ্তাহে ধ্বংস করা হয়েছে তেহরানের 43টি যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। অভিযানের টার্গেট মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এবং মিত্রদের সামরিক ও জ্বালানি স্থাপনা। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে 3rd রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। কাতারেও যুক্তরাষ্ট্রের FPS-132 রাডার ধ্বংসের কথা জানিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, অপারেশন টু প্রমিস এর 23তম দফা পরিচালনা করেছে তারা। ইসরায়েলের রাজধানী তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফার সামরিক স্থাপনা টার্গেট করে হয়েছে হামলা। তেল আবিবের দাবি, কেউ হতাহত হয়নি এসব হামলায়, যদিও দিন-রাত সাইরেন বাজতে শোনা গেছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। শুক্রবারের অভিযানের খোর রামসার 4 মিসাইল ব্যবহারের কথা জানিয়েছে IRGC। ইরাকের বসরায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাস লক্ষ্য করে হয়েছে হামলা। সময়ের সাথে সাথে ইরানের হামলার পরিধি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, সেই সাথে বাড়ছে দেশটির যুদ্ধের ব্যয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর প্রথম 100 ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $370 কোটি। এছাড়া অস্ত্র পুনরায় মজুত করতেও গুনতে হবে মিলিয়ন মিলিয়ন ডলার। মধ্যপ্রাচ্যে হামলা চালাতে সহজ নকশা ও স্বল্প মূল্যে নির্মিত শাহেদ 136 ড্রোন ব্যবহার করেছে ইরান। কামিকাজে বা আত্মঘাতী এসব ক্ষেপণাস্ত্রগুলো বিকট শব্দে লক্ষ্যবস্তুর উপর আছড়ে পড়ে বিস্ফোরিত হয় নিজেই। 2500 কিলোমিটার ফ্লাইং রেঞ্জের এই ড্রোনগুলো বানাতে খরচ হয় মাত্র $20,000 থেকে $50,000। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাতে থাকা মূল্যবান ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করার উদ্দেশ্যেই ব্যাপক হারে এসব ড্রোন নিক্ষেপ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ইরানের ব্যাপক তাণ্ডব। মার্কিন ঘাঁটির পাশাপাশি ইরানের ড্রোন মিসাইলের নিশানায় ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোর দূতাবাস, জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর, এমনকি বিলাসবহুল বহু হোটেল ও ভবন। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ব্রিটিশ গণমাধ্যম BBC জানিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাতে 2000-এরও বেশি শাহেদ 136 ড্রোন ব্যবহার করেছে ইরান। কামিকাজে ড্রোন হিসেবে পরিচিত এসব ড্রোনগুলো যে কোনো লক্ষ্যবস্তুর উপর আছড়ে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয়ে ঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতি। সহজ নকশা ও কম খরচে তৈরি দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র নির্মাণের খরচ আনুমানিক $20,000 থেকে $50,000। মধ্যপ্রাচ্য জুড়ে বিপর্যয় ঘটানো এসব ক্ষেপণাস্ত্রগুলোকে উৎক্ষেপণ করার আগেই প্রোগ্রাম করে দেওয়া হয় এর নির্দিষ্ট গন্তব্য। স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেমের মাধ্যমে ড্রোনগুলো চিনে নেয় সে গন্তব্যে পৌঁছানোর পথ। 2500 কিলোমিটার রেঞ্জের ড্রোনগুলো উঠতে পারে ঘন্টায় প্রায় 185 কিলোমিটার বেগে। 11.5 ফুট দীর্ঘ একটি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে 30 থেকে 50 কেজি ওজনের ওয়ারহেড। ডেল্টা উইং বা ত্রিভুজাকার হওয়ার পাশাপাশি ভূমির খুব কাছ দিয়ে উঠতে পারার ক্ষমতা থাকায় বড় মিসাইল শনাক্তকারী রাডার ও আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলোর চোখে খুব সহজেই ধুলো দিতে পারদর্শী এই ড্রোন। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে তেজগাঁয়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টো চালক ও এক যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। পৃথক দুটি ঘটনায় ঘটেছে ঈদ কেনাকাটা শেষে ফেরার পর। গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে 21 বছরের তৃষাকে নিয়ে বের হয়েছিলেন ঈদ কেনাকাটায়। কেনাকাটা শেষ হলেও বাড়ি ফেরা হয়নি বাবা ও মেয়ের। শুক্রবার রাত 9টার দিকে বাবার সাথে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তৃষা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পৌঁছালে একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমনের। স্থানীয়রা তৃষাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিপিকে জিজ্ঞেস করে সিপি বললো যে উনি যখন আপনার ভাই যখন স্পট ডেড তখন আমরা এই পারি জানান আমরা দৌড়াই দেন আপনার ভাই স্পট ডেড একের মগজ টগজ বেড়ে গেছে তো আর আপনার ভাতিজি একটু নাড়া দিতেছি নাড়া দেওয়ার সাথে সাথে আমরা বললাম কি আমরা ঢাকা মেডিকেল পাঠাই। হোন্ডা কিন্তু কিছু হয় না জানেন, হেলমেটটা টোটালি ভেঙে ওর এদিক দিয়ে ঢুকে গেছে এবং হেলমেটের ভিতরে বলতে পারতেছি না ভাইয়া। অন্যদিকে পরিবার নিয়ে ঈদ কেনাকাটা শেষে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন হারুনুর রশিদ সানি। তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড়ে ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয় অটোরিকশা। স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেলে নিলে হারুনুর রশিদ সানি ও সিএনজি চালক আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বের হইছে কেনাকাটার ওয়াইফ এবং ছোট বোন আর যিনি মারা গেছে ওনা তো সিএনজি দিয়ে আসতেছে, আসার পরে হচ্ছে ইউটার্ন নিচ্ছেন। সিএনজিটা ইউটার্ন নেওয়ার সময় আরেকটা গাড়ি মেরে দেয়, চালকও মারা গেছে, পুরুষ লোকটা ছিল সানি ভাই উনাও মারা গেছে, ওনার বোনটা মুখে অনেক ব্যথা পাইছে, ওনার ওয়াইফটা মোটামুটি সেফ জোনে আছে। দুর্ঘটনায় গুরুতর আহত সানির স্ত্রী ও তার বোন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। রাজধানীর পেট্রোল পাম্পগুলো এখন রীতিমতো যুদ্ধাবস্থা। প্রায় প্রতিটি পাম্পে গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যেটুকু তেল মিলছে তাও অপর্যাপ্ত। মজুদ ফুরিয়েছে অনেক পাম্পে। অন্যদিকে তেল দেওয়ার ব্যাপারে সরকারের নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিকুঞ্জের এই পাম্পে অনেক সময় ধরে চলে এই বাকবিতণ্ডা। পিকআপ চালকদের অভিযোগ ডিজেল সরবরাহ বন্ধ রেখেছে পাম্প কর্তৃপক্ষ। এখানে মিলছে শুধুই অকটেন। কথা বলে জানা গেল বিকেলেই ফুরিয়ে গেছে ডিজেলের মজুদ। আমরা চাইছি 500-1000 টাকার করে তেল দেন, আমরা এখান থেকে ঢাকার বাইরে বেরি, তারপর আমরা ব্যবস্থা করতেছি। বৃহস্পতিবার সরকার সাফিসিয়েন্ট তেল দিতে পারে না ডিজেল, যার কারণে এখন পাবলিকেরও সাফিসিয়েন্ট তেল দেওয়া সম্ভব নয়। অকটেন যতক্ষণ পর্যন্ত সাফিসিয়েন্ট ভাবে সরকার নির্দেশনা প্রথম আলোতে নির্দেশনা পত্রিকায় দিয়েছে অনুযায়ী আমরা দিতে আছি। প্রাইভেট কারে 10 লিটার আর মোটরসাইকেলে 2 লিটারের বেশি জ্বালানি নয়। সরকারের এমন সিদ্ধান্তের পর পাম্পগুলোই বেড়েছে গাড়ির সংখ্যা। কাঙ্ক্ষিত তেল পেতে পার করতে হচ্ছে দীর্ঘ সময়। কোথাও কোথাও যানজটও সৃষ্টি হয়েছে গাড়ির চাপে। 2 লিটার তো হয় না এই বাইকে তো হয় না, এই কালকে আবার দাঁড়াতে হবে। কালকে 250 কিলোর গাড়ি রান করা লাগবে, মানে 250 কিলোর ভিতরে তো আমার 2 লিটার তেল হবে না। এখন বাসায় যাইতে হবে, সেই ফলে নিতে হবে তেল, না নিলে তো দেখা গেলো 2 দিনে যে পাবো না, পরে দেখা গেলো অল্প অল্প পাবো। 100 কিলোমিটারও চালানো যাবে না। এটা হচ্ছে যে সাধারণ জনগণ ভোগান্তির মধ্যে পড়ে গেছে। এই 1 ঘন্টা সিরিয়াল ধরে মাত্র 250 টাকার তেল নিলাম। এরই মধ্যে সরকারি নোটিশ টাঙানো হয়েছে পাম্পের মেশিনগুলোয়। চালকরা বলছেন কম হলেও তেল পাচ্ছে সবাই, ব্যাপারটা ইতিবাচক। অনেকে তেল নিয়ে মানে ট্যাঙ্কি লোড করে বাসায় নিয়ে আবার রাইখা আবার আসে, যে কারণে ঘাটতিটা এখন দেখা দিচ্ছে। আর নাহলে তো যে তেল আসলে তো আরো 20-15-20 দিন অনায়াসে চলার কথা, ঝামেলা হতো না। একদিক থেকে ভালো, কারণ সবাই তাহলে পাবে, আদারওয়াইজ কেউ পাবে কেউ পাবে না, এরকম একটা বিষয় হয়ে যায়। 3 ঘন্টা দাঁড়ানোর পরেও